প্রিয় দর্শক, সিএনজি বাংলা এবং রেডিও টুডের লাইভ আয়োজন হ্যালো চায়নাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি, তামান্না জেনিফার। আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের বিষয় চীনের বসন্ত উৎসব। আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো এবং বড় বড় উৎসবের খবরগুলো আমরা বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই আসলে চায়না মিডিয়া গ্রুপ সিএনজির এই আয়োজন। আজকে আমাদের সাথে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন, বেইজিং থেকে যুক্ত হয়েছেন সিএমজি বাংলার উপপরিচালক ছাও ইয়ানহুয়া, ওনার বাংলা নাম সুবর্ণা। হ্যালো আপু। হ্যালো, স্বাগত সবাইকে আপনাকে। ভালো আছেন? ভালো আছি। আমাদের সাথে আরো একজন আছেন সিএমজি বাংলার সাংবাদিক ওয়াং তানহোং, ওনার বাংলা নাম হচ্ছে রুবি। হ্যালো আপু, কেমন আছেন? হাই! হ্যালো। হ্যাঁ, ভালো আছেন? আপনাদেরকে সবাইকে বসন্তের শুভেচ্ছা। আপনারাও প্রিয় দর্শক, বেজিং জানিয়ে রাখতে থেকে চাই। সবাইকে। জি, হুম ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে সিএমজি বাংলা, সিআরআই বাংলা, সিএমজি বাংলা স্টুডিও এবং রেডি টুডের ফেসবুক পেজ থেকে। তো আমরা শুরু করছি। সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি ভালো আছেন। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আহ, আহ, সুবর্ণাপু, আমি আপনার কাছে প্রথমে আসি। আপনি হুম জানেন, মানে আপনারা সবাই জানেন যে আসলে গেল 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। তার হুম পরপরই চীনের 17 তারিখ ছিল বসন্ত উৎসব এবং সেটা চীনের বর্ষবরণ উৎসবও। বাংলাদেশের বিষয়টা যদি আমি একটু আপনাকে বলি, যে আসলে বাংলাদেশে বসন্ত মানে শীতের রুক্ষ প্রকৃতির বিদায়ের সাথে সাথে গাছে গাছে নতুন পাতা দেখা দেয়, বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে প্রকৃতি, গাছে গাছে পাখি ডাকে এবং বাতাসে বিভিন্ন ফুলের গন্ধ ভেসে আসে। এসব হুম কারণে আসলে আমাদের দেশে বসন্তকে বলা হয় ঋতুর রাজা। এই সময়টা আসলে হুম না শীত না গরম, সব মিলিয়ে খুব অনবদ্য একটা পরিবেশ। তো আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে চীনের বসন্তটা কেমন। হুম আসলে চীনের বসন্ত উৎসব বাংলাদেশের যে বসন্তকালের মতো কিছু মিল রয়েছে, তবে কিছু পার্থক্য এটা আছে। তো শুরুর দিকে আমি তো এই বসন্ত উৎসবের সম্পর্কে একটা রূপকথা সবার সাথে শেয়ার করতে চাই। কারণ শুরুর দিকে যে নববর্ষের সম্পর্কে চীনের যে রূপকথায় বলা হয়েছে, অনেক বছর আগে তো নিয়ান নামের একটি যে দানব আছে, যে প্রতি শীতকালে সবচেয়ে ঠান্ডার সময় তো মানুষকে গোসল দেওয়ার জন্য বেরিয়ে আসতো। মানে আহ, এরপরে লোকেরা খেয়াল করেছেন, যখন নিয়ান আসে তখন যে লাল রং বা আগুনের আলো বা উচ্চ শব্দ ওকে ভয় পায়। এই কারণে প্রতি বছর যখন নিয়ান আসার সময় চীনা লোকেরা তো লাল পোশাক পরতো এবং লাল রঙের যে কাগজে নিজের বাসা সাজিয়ে করেন, এবং রাতের সময় তারা আতশবাজিও পোড়াতো। এইভাবে নিয়ানকে ভয় দেখানোর পর সবাইকে নিরাপত্তা এবং শান্তভাবে এই দিন আহ, পালন করতে পারেন। এই রূপকথা থেকেই নিয়ানের যে শুরু হয়েছে। এবং আসলে এখন যে চীনা বসন্ত উৎসব, যে রীতিনীতি একটু পার্থক্য রয়েছে। চীনা বসন্ত উৎসবে মানে শীতকালের শেষ এবং বসন্তকালের শুরু। কারণ চীনা বসন্ত উৎসব এটা তো চীনা চন্দ্র পঞ্জিকা অনুসারে নির্ধারিত হয়। এতে চীনের যে 24টি সৌরপদ আছে, যেটা কৃষিকাজ সাথে জড়িত। এই কারণে চীনের যে বসন্ত উৎসব, এটাও শীতকালের শেষ এবং বসন্তকালের শুরু। হুম ধন্যবাদ আপনাকে। হুম আমি একটু রুবিয়াপুর কাছে আসি। আসলে বাংলাদেশে যেমন বসন্ত উৎসবটা, বসন্তের কিছু রং আছে, মানে বিভিন্ন ফুলের রঙে আসলে রাঙিয়ে উঠতে চায় হুম, এই সময়ের মানুষেরা। আমাদের দেশে বসন্ত উৎসবটা আসলে হলুদ, কমলা, গেরুয়া, ওই ধরনের রংগুলোকে বা রংগুলোকে প্রেফার করি আমরা, সেই সময় উৎসবের পোশাক পরি। আপনাদের দেশে আবার লাল, লালকে প্রাধান্য দেওয়া হয়। তো আপনি একটু আমাকে জি। বলেন আসলে এই যে চীনের এই বসন্ত উৎসবগুলো আগের মতোই আছে নাকি একটু একটু পরিবর্তিত হয়েছে, মানে চীনের বসন্ত উৎসবের রংটা নিয়ে যদি একটু বলেন। চীনের বসন্ত উৎসবে যদি রঙের কথা যদি বলতে চাইলে তাহলে তো অবশ্যই যে লাল রং উল্লেখ করতে হয়। কারণ লাল রং চীনাদের আসলে প্রিয় রং। কারণ যেমন সুবর্ণা তো বলেছেন, চীনারা কেন লাল রং পছন্দ করেন। কারণ চীনের যে দানব, নিয়েন নামে একটা দানব আছে। এই দানব তাড়ানোর জন্য আগুন এবং লণ্ঠন
এই দিয়ে টালানো হয়, সেই জন্য লাল রং এবং চীনেদের প্রিয় রং হয়ে উঠেছে এবং এখনো মোটামুটি একই। যেমন এই সময়ে বিশেষ করে বসন্ত উৎসবের সময় আমরা তো নতুন কাপড় কিনতে থাকি, মানে প্রতি বছরে এটা তো বছরের শুরুর দিন, সেই জন্য অনেকে যে নতুন কাপড় কিনে এবং দেশের অনেক মানুষ তারা লাল রঙের কাপড় কিনে। পাশাপাশি যেমন লন্ডন, লাল লন্ডন তো লাগানো হয় এবং যেমন অনেক যে তুইলিয়েন তো চীনে এই বিশেষ ধরনের সাজসজ্জা, এটা দরজার সামনে লাগানো হয়। এক ধরনের যে এই শব্দে ছন্দে লিখিত শুভকামনা। সেজন্য চীনা আমাদের প্রিয় রং বলতে গেলে এটা তো অবশ্যই লাল রং এবং এটা আগের মতোই, মানে কোনো পার্থক্য নেই, কিন্তু অনেক অনেক যে রীতির পার্থক্য রয়েছে। যেমন আগে তো আমরা হয়তো লাল খাম, আমি ঠিক জানি না বাংলাদেশি বন্ধু তারা জানে কিনা, এটা লাল খাম যে একটা খামের ভিতরে লাল রঙের খাম, তারপর খামের ভিতরে কিছু পয়সা থাকে। এটা বিশেষ করে যে চন্দ্র নববর্ষের আগের দিন, যেটাকে আমরা ছুসি বলি, ওই দিনে প্রবীণরা তারা ছোটদেরকে দেওয়া এক ধরনের পয়সা, লাল খামে পয়সা। সেজন্য এটা বিশেষ ধরনের যে রীতি রয়েছে। এখন তো আমরা আসলে সরাসরি মোবাইলে এমন ইলেকট্রনিক লাল খাম দেওয়া হয়, সেজন্য কিছু কিছু পার্থক্য, হ্যাঁ সেজন্য কিছু কিছু পার্থক্য রয়েছে। কিন্তু এই উৎসব আগের মতো জাঁকজমকপূর্ণ, এটা কোনো পার্থক্য নেই। মানে সবাই যে পুনর্মিলনের জন্য নিজের গ্রামীণ বাড়িতে ছুটে যান, এটা আগের মতো, মানে আত্মীয় স্বজনের সাথে পুনর্মিলন করেন, এই ধরনের মনোভাব আগের মতো। আচ্ছা, খুব ভালো লাগলো। এটা হয়তো চীনের ঐতিহ্য, অনেক আগে থেকে এটা হয়ে আসছে, এখনো সেটা চলে আসছে। আচ্ছা সুবর্ণা আপু, আপনি যদি বলেন একটু রিইউনিয়নের বিষয়টা, আসলে চীনের নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে সবাই পরিবারের সাথে মিলিত হন। হ্যাঁ। রিইউনিয়ন ডিনার আছে একটা, যেখানে খুব পছন্দের খাবার, ঐতিহ্যবাহী খাবারগুলো আসলে পরিবেশন করা হয়। আসলে এই বিষয়টা কেমন? ও, এখানে আমি উল্লেখ করতে চাই, আসলে চীনের বসন্ত উৎসব বাংলাদেশের ঈদ উৎসবের মতো, মানে সবাই যেটা যত ব্যস্ত হোক অথবা যত বাড়ি থেকে দূরে থাকুক, তারা অবশ্যই এই বিশেষ দিনে পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনের জন্য নিজের বাসায় ফিরে আসতেন। এবং এই সময় অবশ্যই সবাই একসাথে সুস্বাদু খাবার খেতে হয়, কারণ চীনাদের মধ্যে একটা প্রতিবাদ বেশ প্রচলিত, সেটা হলো খাবার তো স্বর্গের মতো গুরুত্বপূর্ণ। তা থেকে বোঝা যায়, মানে সুস্বাদু খাবার চীনাদের জন্য এটা বেশ তাৎপর্য রয়েছে। বিশেষ করে যখন বসন্ত উৎসবে এই সুন্দর সময় পরিবারের আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে মিলিয়ে এই সুস্বাদু খাবার খাওয়া তো বিশেষ একটা রীতিনীতি। এবং প্রাচীনকালে আমরা জানি প্রত্যেক পরিবারে যখন রান্নার সময় আসলে আহ, যখন জীবনযাপন এখনকার মতো অত সমৃদ্ধ বা ধনী নয়, তবে এই সময় সবাই যে পরিবার ফিরে আসার সময় যখন 年夜饭খায়, এটা মানে ছুটির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই খাবার। প্রত্যেক পরিবার কমপক্ষে 8টা 10টা বা 12টা আইটেমের ডিশ প্রস্তুতি নেন, এবং এর মধ্যে মাছ, মুরগি, গরুর মাংস, ডাম্পলিং এবং দক্ষিণ চীনের যে আঠারো ভাতে তৈরি যে পিঠা, এই কয়েকটা আইটেম অবশ্যই থাকে, কারণ এই কয়েকটা ধরনের খাবার বিশেষ যে অর্থ বা তাৎপর্য রয়েছে। যেমন মাছের চীনা ভাষার উচ্চারণ হলো ইউ, এর অর্থ হলো বছরের পর বছর প্রচুর সম্পদের প্রতীক। এ কারণে প্রত্যেকটা আইটেম মাছ থাকতে হয়। এবং ডাম্পলিং প্রাচীনকালের যে মুদ্রা, রূপা মুদ্রার আকারের মতো, যখন ডাম্পলিং খায় এটা মানেও মুদ্রা খাওয়ার মতো, এটাও যেটা প্রচুর সম্পদের একটা কামনা। এবং এখন আমরা যখন ডাম্পলিং করি,
বিশেষ করে ছুসির ওই সময় যখন ডাম্পলিং তৈরির সময় অনেকেই যে ডাম্পলিং মধ্যে একটা ছোট মুদ্রা দেয়, মানে যখন মুখে ওটা খায় তখন এই নতুন বছরে একটা সৌভাগ্যের প্রতীক। আচ্ছা সেটাও তো একটা বিশেষ তাৎপর্য। এবং আঠালো ভাতের পিঠা, চীনা ভাষার উচ্চারণ হলো নিয়াঙ্গাও, এর মানে উচ্চতর বছর। এটাও মানুষের কাজ বা জীবন বছরের পর উন্নত হবে এবং কাজের ক্রমাগত অগ্রগতি হবে, একটা একটা শুভকামনা। আচ্ছা। আপু, এটার সাথে যদি আপনি একটু যুক্ত করেন যে এই বছরটা আসলে ঘোড়া বর্ষ, এটা যদি একটু হুম। ক্লিয়ার করেন আমাদের দর্শকদের জন্য যে ঘোড়া বর্ষটা মানে কি? ও, খরা, এটা হ্যাঁ, চীনের যে বসন্ত উৎসবে আসলে 12টি রাশি আছে, এটা পারাক্রম ভাবে এটা চলছে। এই বছর তো খরা বছর বা অর্শ বর্ষ আমরা বলে থাকি। আসলে ঐতিহ্য চীনা সংস্কৃতিতে খরা হলো সাফল্য, গতি, স্বাস্থ্য এবং জোরালো অগ্রগতির প্রতীক। মানে যেই বছর জন্মগ্রহণ করেন লোকেরা, তারা তো এমন পরিশ্রম এবং আহ দ্রুত গতিতে আহ কার্যকরভাবে কাজ করার একটা অভ্যাস আছে। সেটা বিশেষ একটা রীতিনীতি। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। হুম। আমি একটু রুবি আপুর কাছে আসব। আচ্ছা, আচ্ছা। উৎসব মানে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে সব বয়সী মানুষ একসাথে আনন্দ করেন, বেড়াতে বের হন, ঘুরতে বের হন, কেনাকাটা করেন। সেখানে আসলে শিশুরাও থাকে। আসলে আপু, আপনি কি মনে করেন যে আসলে শিশু কিশোররা উৎসবের কাছ থেকে আসলে কি শেখে বা তাদের কি মূল্যবোধ গঠিত হয়? তাদের শিক্ষাটা কি আসলে উৎসবের কাছে আমাদের কি চাওয়া? কি শেখে তারা উৎসবের? উম, আসলে যে কোনো ঐতিহ্যবাহী উৎসবের মতো চীনের বসন্ত উৎসবে নিজে যে লোককথা আছে, তারপর কিংবদন্তি আছে, এবং সুবর্ণা যে চীনের যে বসন্ত উৎসব সম্পর্কে একটা কিংবদন্তি বলে দিয়েছেন। আমার এই ঐতিহ্য কেন ধরে রাখতে হয়? আসলে এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এটা আমার পূর্বপুরুষ থেকে আসা এই ঐতিহ্য আমরা কিভাবে পালন করব, কিভাবে ধরে রাখবেন, এটা আসলে তরুণ তো ও কিশোরদেরকে শেখাতে হবে এই ঐতিহ্যর আসল বিষয় কি। আমার মনে হয় যে চীনের বসন্ত উৎসবে যে মূল বিষয়টা এটা একটা তো পুনর্মিলন, মানে আত্মীয় স্বজনের সাথে মানে অনেক সময় তো আমরা আসলে বাইরে অন্য প্রদেশে কাজ করি, তারপর এই বিশেষ সময়ে কিভাবে তাদেরকে এক ধরনের যে কি দায়িত্ববোধ ফিলিংটা শেখে। অথবা হ্যাঁ হ্যাঁ কানেকশন করা যায়, এবং সবার সাথে যে আদা দেবেন এই ধরনের যে কানেকশন কিভাবে জোরদার করা যায়, মানে বসন্ত উৎসবে এই এমন কথা বলে দিয়েছেন। এবং আরেকটা যে যেমন আমার এই কিংবদন্তিতে বলা হয়েছে যে নিয়েন দানব তাড়ানোর জন্য আমরা ব্যবহার করেছি যে আগুন, তারপর ব্যবহার করেছি লাল রং। এটা আসলে আমার এই পূর্বপুরুষদের এক ধরনের মেধা প্রতিফলিত হয়েছে, মেধা এবং সাহস প্রতিফলিত হয়েছে। সেজন্য এটা এমন যে এই উৎসব পালন মানে এই আমার পূর্বপুরুষ থেকে কিভাবে তাদের মেধা এবং সাহস শিখতে পারেন। আচ্ছা। মানে এটা আমার হ্যাঁ, এটাই আমি বলতে চাই। তারপর আরো আছে যে আমার এই কিংবদন্তিতে এক ধরনের যে পয়সার কথা বলেছি, এটা তো ইয়াসুইছেন বলে। আসলে ইয়াসুইছেন এই তিনটা স্বপ্নের মধ্যে একটা সুইও আসলে একটা মন্দ আদা, মানে দানবের মতো। এবং ইয়াসুইছেন তো আমি যে লাল খামের কথা বলেছি না, এই লাল খামে যে টাকা দেওয়া হয় এটা তো ইয়াসুইছেন, মানে এটা তো মানে প্রবীণরা হ্যাঁ এই লাল খামের মাধ্যমে ছোটদের মানে তরুণ এবং কিশোরকে আহ মানে তাদের প্রতি তাদের ভালোবাসা এবং আদর প্রকাশে এক ধরনের পদ্ধতি। তারপর আমার মনে হয় কি কিশোর এবং তরুণ তারাও তাদের অনুভব করতে পারেন যে প্রবীণরা তাদেরকে কত ভালোবাসেন। সেজন্য আমার মনে হয় এই দিক দিয়েও হ্যাঁ এমন একটা ভালোবাসা মনোভাব মনোভাব এটাও শিখতে পারি। এটা আসলে আমি এইভাবে মনে করি।
আচ্ছা, আপনার একটা ভিডিওতে আমরা দেখলাম যে একটা কাগজ কাটা শিল্প আছে এবং আতশবাজিও একটা ঐতিহ্যের অংশ। এটা নিয়ে যদি হুম। একটু বলেন যে এটা কিভাবে আসলে ঐতিহ্য হয়ে আসলো, কাগজ কাটা শিল্পটার মধ্যে আসলে কি মজা বা কি আনন্দ সেখানে? কাগজ কাটা আসলে চীনের অনেক স্থানে এই ধরনের শিল্প কর্ম রয়েছে এবং কাগজ কাটা আসলে আমার এখন তো মানে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে হয়তো নিজে হাতে অনেকেই কাগজ কাটে না, এটা অধিকাংশ যে মেশিনের মাধ্যমে। কিন্তু আমি আমার মার কাছে গিয়ে মানে ছোটবেলায়, যদি আমি অনেক ছোট ছিলাম তখন তো আমার এবার শিল্প এত উন্নত হয় না, সেই জন্য আমার মা নিজে হাতে কাগজ কাটেন এবং প্রায় প্রত্যেকে যে বাড়ির যে হোস্ট তারা তো এমন কাজ করতে পারেন। কারণ কাগজ কাটা আমরা বলি যে এক ধরনের সাজসজ্জা আছে, এটা যে কাগজ কাটার মাধ্যমে আমার মনে হয় আপনারা হয়তো উপলব্ধি করেছেন যে অথবা লক্ষ্য করেছেন চীনের আমার দরজা উপর লাগানো হয়েছে যে এক ধরনের ফুলের মতো সুন্দর কাগজ কাটা এমন রীতি দেখছেন, তাই না? এই কাগজ কাটা মানে উৎসবের এক অংশ আসলে। আচ্ছা, আচ্ছা। সেজন্য অনেক, হ্যাঁ, এক অংশ আমরা এই দিয়ে বাড়ি সাজাই। হ্যাঁ। সেজন্য এই হ্যাঁ, কাগজ কাটা এটা খুব গুরুত্বপূর্ণ এক ধরনের শিল্পকর্ম। আরেকটা যে আতশবাজি, হ্যাঁ, আতশবাজির কথা তো বলেছেন। আসলে আতশবাজি এবং আবার আমরা তো আগে টপিকে ফিরে গিয়েছি। কারণ এই আতশবাজি তো আসলে নিয়ন দানবকে তাড়ানোর জন্য। সেজন্য আতশবাজি মানে আগামী বছরের যে সৌভাগ্য এবং আগামী বছরের যে সুখ আনার একটি আহ, এই সুখ আনার প্রতীক, আচ্ছা। এটা বলা যায়। জি। হুম, এটা আসলে আমি একটু রিলেট করতে পারি আমাদের বাংলাদেশের বর্ষবরণের সাথেও। সেই আতশবাজি আমরা ঘর সাজাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বিশেষ কিছু খাবার খাই। হ্যাঁ, আসলে হয় কি যে চীন বাংলাদেশ দূরত্ব হয়তো অনেক, কিন্তু উৎসবের রংগুলো আসলে কোথাও কোথাও এক হয়ে মিলে যায়। আমাদের হুম। অনুভূতিগুলো একসাথে মিলে যায়, পরিবারের একসাথে হওয়ার ঠিক। বিষয়গুলো আসলে একসাথে মিলে যায়, অনুভূতিগুলো আসলে মানে সর্বজনীন, সবার সবার ক্ষেত্রেই একই রকম। আচ্ছা, আমি একটু সুবর্ণার কাছে আসবো। হুম। আমরা জানি যে চীনের নববর্ষ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন। তো এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন যে আসলে এটা চীনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তার ভবিষ্যৎ পথ চলায়, ভবিষ্যৎ উন্নয়নে? অর্থনৈতিক দিক থেকে বলি, কূটনৈতিক দিক থেকে বলি, আপনি কি মনে করছেন? হুম, এটা আমার ধারণা এই কারণ চীনাদের অভ্যাসে বা রীতিনীতিতে যখন যে নববর্ষ আসে বা গুরুত্বপূর্ণ দিবস আসে বন্ধুদের কাছে আন্তরিক শুভেচ্ছা জানানো তো একটা বিশেষ অভ্যাস এবং এটা আহ, বহু বছর ধরে তো চলছে। এ কারণে আমাদের প্রেসিডেন্ট শিও আগের পূর্বপুরুষদের যে রীতিনীতি অনুসরণ করে তিনিও এভাবে শুভেচ্ছা জানান। এর মধ্যে আমরাও বিদেশের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে আমরাও খরা বছরের যে বসন্ত উৎসবের শুভেচ্ছাও পেয়েছি। মানে এটা পরস্পরের জন্য। এটা আমার ধারণা এটা হলো পরস্পরের সাথে সুসম্পর্কর একটা প্রতিফলন। বন্ধু হিসেবে পরস্পরকে দেখছেন এই কারণে এই গুরুত্বপূর্ণ সময়ে সবার সাথে এই আন্তরিক শুভেচ্ছা জানাতে যান। আচ্ছা, এটা আসলে বিভিন্ন দেশের বন্ধুত্ব এবং হুম। সাংস্কৃতিক, অর্থনৈতিক, কূটনৈতিক বিষয়গুলোকে আরো আরো মানে আরো একসাথে করবে, এটাই আমরা আশা হ্যাঁ। করি বিভিন্ন দেশ। হ্যাঁ। হ্যাঁ, এবং এরই সাথে আমি পড়তেই চাই বসন্ত উৎসব আসলে 2024 সালে যে ডিসেম্বর মাস থেকে ইউনেস্কো এর একটা বিশেষ স্বীকৃতি দিয়েছে। এটা তো চীনের বসন্ত উৎসব একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়। এই কারণে এখন শুধু চীনে নয়, চীনের বাইরে অনেক দেশ ও অঞ্চলে এই সময় একসাথে বসন্ত উৎসব তো পালিত হয়। এবং আমি জানি যখন আমি বাংলাদেশ ছিলাম তো বাংলাদেশ সহ বিদেশের অনেক জায়গা যে চীনা দূতাবাস বা কালচারাল সেন্টার তাদের উদ্যোগে যে আনন্দময় বসন্ত উৎসব একটা ধারাবাহিক অনুষ্ঠান তো বহু বছর ধরে চলছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বিদেশের লোকেরাও চীনা বসন্ত উৎসব সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেতে চায়। যেমন যে লাল লণ্ঠন, যেমন যে দরজা সাজানোর যে春联এবং
সুখীর অক্ষর এবং চীনা ডাম্পলিং, চীনা ক্যালিগ্রাফি, এটা চীনা কাগজ কাটা, এই সব বিষয় হয়তো আমাদের কনফুসিয়াস ক্লাসরুমে এমন ক্লাসও চলছে। যখন বিদেশি ছাত্রছাত্রীরা চীনা ভাষা শিখতে যান, তখন চীনা সংস্কৃতি জানা বসন্ত উৎসব তো তাদের প্রথম পার্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনাকে। হুম। রুবি, আপনার কাছে একটু আসি। আমাদের দেশে আসলে বসন্ত উৎসবটা কবে থেকে শুরু হয়? আমি আসলে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, তো সেখানে উৎসব কভার করতে হয়েছে আমাকে অনেকবার। তো সেই সূত্রেই আমাকে খুঁজতে হয়েছিল যে আসলে এই অনুষ্ঠানটা শুরু হয় কিভাবে, কোন বছর থেকে। সেই আগ্রহ থেকে একটু পড়াশোনা করে আমি জানতে পারলাম যে এটা হচ্ছে যে 1960 খ্রিস্টাব্দে আমাদের দেশে একজন বিখ্যাত কবি আছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা নাম শুনে থাকবেন হয়তো। উনি শান্তিনিকেতনে অবশ্যই। যখন থাকতেন, উনি শান্তিনিকেতনে যখন থাকতেন 1960 খ্রিস্টাব্দের কথা সেটা, ওনার ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর তিনি বাবার গল্প, কবিতা, গান, উপন্যাস এগুলো নিয়ে মানে ঘরোয়াভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করলেন যে শুরু হোক। সেটা ছিল বসন্তের প্রথম দিন। তো তারপর থেকে আসলে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে সেই বসন্ত উৎসব হয়ে আসছে, এবং এটা এখন অনেক জাঁকজমকের সাথে হচ্ছে, এখন অনেক প্রিসাইজলি হচ্ছে। তো আমি আসলে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আহ, যেমন উৎসবগুলো তো আসলে শুরুতে একরকম ছিল, এখন একটু বিবর্তিত হয়েছে। তো এখন আসলে হুম। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা আসলে মানে আপনি কিভাবে দেখছেন যে আহ, আগের উৎসবের সাথে এখন উৎসবের পার্থক্য কিছু আছে? মানে কোনোভাবে কি প্রভাবিত হয়েছে উৎসবগুলা? উম, এটা তো অবশ্যই আসলে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে তো পার্থক্য তো রয়ে যাবে। এটা কারণ হ্যাঁ, তথ্য প্রযুক্তি তো আমাদের জীবনকে আরো সহজ সরল করে তুলেছে। আম, আমি যেমন আমি উদাহরণ দিতে চাই, যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে যেহেতু এই অনেক উন্নত হয়েছে, সেই জন্য আমরা যেমন আমার হোমটাউন না কিন্তু বেজিং থেকে তো অনেক দূরে, প্রায় 1600 কিলোমিটার দূরে অবস্থিত। সেই জন্য এই আগে হয়তো স্টেশনে আমরা তো টিকিট কিনতাম, কিন্তু এখন তো আমরা সরাসরি মোবাইল দিয়ে শুধু ক্লিক করে ধাপে ধাপে তো সহজেই কেনা যায়। এবং এখন তো চীনের আসলে তথ্য প্রযুক্তি তো অনেক উন্নত উন্নতি সাধন করেছে। সেই জন্য এখন যে যেমন সবাই তো যে চীনে যে দ্রুত গতির ট্রেনের কথা শুনেছেন, এবং আমরা এই আগে আমি যখন আমার হোমটাউনে ফিরতে চাই তখন তো সময় লাগবে প্রায় 20 ঘন্টা, কিন্তু এখন তো শুধুমাত্র 7 ঘন্টার মতো লাগে। সেই জন্য আমার মনে হয় এই দিক দিয়ে তথ্য প্রযুক্তির উন্নয়নে আমার অনেক লাভবান হয়েছে। আহ, এবং তাছাড়া তো যেমন এক ধরনের যে অনলাইন শপিং, অনলাইন কেনাকাটা, এটার আসলে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এটা জনপ্রিয় হয়েছে। সেই জন্য অনলাইন কেনাকাটার যে সুবিধাটা আমি একটু উল্লেখ করতে চাই। যেমন এই আগে আমরা হয়তো বাড়িতে ফিরে গিয়ে তো অবশ্যই বাবা মার জন্য কিছু উপহার নিয়ে আসবো, এবং সেটা তো যদি বেজিংয়ে আমরা এই উপহার নিয়ে থাকি তাহলে তো এই অনেক সময় এবং অনেক ভারী হবে। কিন্তু এখন যেমন আমি যখন বেজিং থেকে রওনা দেই, আমি সরাসরি ট্রেনে বসে আমি তো কেনাকাটা করি। তারপর সঙ্গে সঙ্গে আমার যে পার্সেল, এটা সঙ্গে সঙ্গে হয়তো একদিন 2 দিনের মধ্যে আমার বাড়িতে পৌঁছে যাবে। সেজন্য আমার মনে হয় এটা সব তথ্য প্রযুক্তির কারণে হয়েছে। উম আহ, কিন্তু ঘরে তথ্য বসে প্রযুক্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে বসে প্লেনের আহ, টিকিট কাটতে পারছি, ট্রেনের টিকিট কাটতে পারছি, হোটেলের রুম বুকিং দিতে পারছি। এগুলো আসলে উৎসবের এখন মানে প্রযুক্তির প্রভাবে আমাদের উৎসবগুলো আসলে উম, আগে যেমন পায়ে হেঁটে করতে হতো, এখন আসলে এভাবেই উন্নত হচ্ছে আর কি, আমরা পরিবর্তন হচ্ছে কিছু। আচ্ছা। তো ঠিক করেছেন। জি, আসলে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবশেষে দুজনের কাছে আমার প্রশ্ন, প্রথমে যদি সুবর্ণা আপনি একটু বলেন যে আপনি আসলে সম্প্রতি বসন্ত গালা কাভার করতে আপনি ইরিন ভ্রমণ করেছেন। তো হুম সেটা হুম আসলে অনেক সুন্দর একটা শহর, যেখানে হুম। পাহাড় নদী, মানে এবং উৎসবের রংটাও এখানে অন্যরকম। আপনি যদি একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন যে কেমন লেগেছে বা আচ্ছা। কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। আহ, আসলে তো আগে আমি কয়েকবার সিচুয়ান প্রদেশে সফর করতে গেছি, তবে ইবিন শহরের যে যাত্রা এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। কারণ
এর আগে ইবিন সম্পর্কে আমার বেশি ধারণা ছিল না। শুধু ওখানকার বৈশিষ্ট্যময় খাবার এটা নিয়ে কিছু আহ, ধারণা আমরা তো রেস্তোরাঁয় পেয়ে গেছি। তবে ওখানে যাওয়ার পর আমরা তো জানতে পেরেছি মানে ইবিন শহর এটা তো ইয়াংসি নদী, জিনসা নদী এবং মিনজিang নদী যে তিনটি বড় নদীর সঙ্গমস্থল। এটা ইয়াংসি নদী যেটা চীনের জন্য সবচেয়ে লম্বা একটা বড় নদী, এটা এর উজানে অবস্থিত প্রথম শহর। এবং যখন আমরা এবারে যে বসন্ত উৎসবের কারা ভেন্যু, আসলে এটা এই তিনটি নদীর সঙ্গম স্থলের মাঝখানে একটা স্কোয়ারে আয়োজিত হয়। যখন রাতের সময় আমরা ওই নদীর তীরে দাঁড়িয়ে দূর থেকে যে বসন্ত উৎসবের ভেন্যুর যে আলোক শো সেটা দেখছি, এটা অনেক অবাক হয়ে গেছি। এবং একজন সিএমজির যে লোক হিসেবে আসলে এমন অনুষ্ঠান, এটা আমার যে নিজের প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে, এমন সুন্দর অনুষ্ঠান দেখে আমি অনেক গর্বিত লাগে। আচ্ছা এবং যে রাস্তায় যখন দিনের বেলায় আমরা হাঁটছি, তখন যে ইবিন শহরের আশেপাশে যেটা নদী আছে, সুন্দর সবুজ গাছ ফুল আছে, সবই যে লাল রঙের যে লণ্ঠন সাজিয়ে হয় এবং যে মাছ আকারের যে লণ্ঠন সাজানো হয়, আমরা চোখের সামনে নানান জায়গায় যেটা বসন্ত উৎসবে আমেজ অনুভব করা যায়। এটা আমাদেরকে রিমাইন্ড করছে সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তাড়াতাড়ি চলে আসছে। এবং যখন সিএমজির যে গালা শেষ করার সময় আমরা যে লাইভ শোতে ইবিন থেকে যে তীরের যে রাতের নাইট শো আবার দেখেছি। এবং আমার জন্য একটা অভিজ্ঞতা হলো যে ড্রোন শো, এটা ড্রোন লাইট শো। ওকে ওই দিনে আমি এবং রুবি যে নদীর তীরে হাঁটছি, হঠাৎ আমার কানে ওং ওং শব্দ আসে। তখন একসাথে 5,000টি ড্রোন নদীর তীরে উড়ে গেছে এবং বিভিন্ন ধরনের যে ত্রিমাত্রিক আকারের যে ডিজাইন তারা এই ড্রোনের মাধ্যমে প্রদর্শন হয়, এটাও আমরা টেলিভিশন থেকে সুযোগে দেখেছি। এবং তবে নদীর তীরে দাঁড়িয়ে যখন এই দৃশ্য দেখে, তো আমার জন্য তো নতুন একটা অভিজ্ঞতা এবং আমার মনে গভীর ছাপ ফেলেছে, সেটা খুব ভালো লাগছে। খুব সৌভাগ্যবান আপনি একদম কাছে থেকে দেখতে পেরেছেন ওখানকার হ্যাঁ, সুন্দর অভিজ্ঞতা অর্জন হ্যাঁ। করেছেন। উম ধন্যবাদ আপু আপনাকে। রুবি, আপনি যদি একটু যোগ করেন যে আপনার কেমন লেগেছে আপনার অভিজ্ঞতাটা একটু সংক্ষেপে। অবশ্যই আসলে সুবর্ণা অনেকটুকু পড়েছেন, এটা আমি একই অনুভূতি। আমি আমার আমি মনে করি আমার উপর দিয়ে সব যে ছাপ ফেলে এটা হলো যে ওখানে তো ইবিং শহরকে পাশের রাজ্য হিসেবে পরিচিত। এবং আমার মানে চারিদিকে তো বাঁশ দেখা যায়, এটা বেশিরভাগ মনে হয় বাংলাদেশের মতো অনেক বাস এবং আবহাওয়া অনেক ভালো। এবং সেখানে আমরা তো অনেক বাংলাদেশের সাথে দেখা করেছি এবং তারা তো বলেছেন তারা কেন ইবিং শহরকে বেছে নিয়েছেন, মানে লেখাপড়া করার জন্য কেন ইবিং শহরকে বেছে নিয়েছেন। বলেছেন যে আবহাওয়া এবং এখানে খাবার দাবার এটা মোটামুটি বাংলাদেশের মতোই, সেজন্য তারা এই শহরকে বেছে নিয়েছেন। আহ আমার মনে হয় যে এই আবহাওয়ার একদিক, আরেকটা দিকে তো যেটা আমি উল্লেখ করতে চাই যে ইবি শহর তো চীনের বসন্ত উৎসব খিলিয়ে একটা গালা অনুষ্ঠানে অন্যতম আয়োজন স্থল, সেই জন্য ওখানে এই গালা অনুষ্ঠানের জন্য আরো জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা ওই দিন যে সানজাংখো পার্কে অনেক পর্যটক দেখেছি এবং তারা যে চিৎকার করেছেন, নিজে সেলফি করেছেন এবং তারা চীনা ভাষা কারণ তারা তো অনেকেই চীনা, সেজন্য তাদের কথা আমি একটু উল্লেখ করতে চাই। তারা বলেছেন যে আমি কোথায় কোথায় থেকে এসেছি এবং আমরা গালা অনুষ্ঠান দেখার জন্য এসেছেন। সেজন্য আমার মনে হয় যে যেহেতু গালা অনুষ্ঠান ইবিংয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য গালা অনুষ্ঠানের কারণে ইবিং শহর আরো জনপ্রিয় হয়েছে এবং এই গালা অনুষ্ঠানের সাহায্যে ইবিং শহরের শিল্প এবং অনেক যে সংস্কৃতি আরো ভালোভাবে জেনেছে অনেকে। এটা আমি বলতে চাই। আচ্ছা, খুব
খুব ভালো লাগলো আপনাদের অভিজ্ঞতার কথা শুনে। আমার কাছে মনে হচ্ছিল আমিও যেন আপনাদের সাথে আপনাদের গল্প শুনে ইবিনে পৌঁছে গেছি। একদম হুম চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই লাইট শো, সেই সুন্দর প্রকৃতি। তো এই আর কি, আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করব যে কোনো এক বসন্তে আপনারাও বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের বসন্ত উপভোগ করবেন। আপনাদের ভালো লাগবে এবং আপনারা সুন্দর অভিজ্ঞতা নিয়ে চীনে যাবেন। তো ধন্যবাদ এভাবে আপনাকে। হুম অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবারও দেখা হবে সামনে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো সময়। আজ বাংলাদেশে শুরু হলো পবিত্র মাহে রমজান। সবাইকে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।